আজকে আমরা প্রথমে এইরকম একটা ডিসক্রিট প্রবলেম, ইন্ডিভিজুয়াল প্রবলেম ডিসকাশন করব। এটা একটা সাবস্টিটিউশন রিয়াকশানের এক্সাম্পল। কী সেই রিয়াকশানটা? না, সাবস্ট্রেটটা দেখ, প্যারা সাবস্টিটিউটেড বেঞ্জাইল ব্রোমাইড, প্যারা সাবস্টিটিউটেড বেঞ্জাইল ব্রোমাইড, তার উপরে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান করাচ্ছি কী দিয়ে? পিরিডিন দিয়ে। রিয়াকশানটা কি হবে না, নিউক্লিওফাইলটা হচ্ছে পিরিডিন, পিরিডিনের নাইট্রোজেনের লোন পেয়ারটা অ্যাটাক করবে, বিআরটা বেরিয়ে যাবে। সো উই উইল গেট দিস প্রোডাক্ট। এই তাহলে এইরকম একটা প্রোডাক্ট, এই পিরিডিনের নাইট্রোজেনের মাথাতে প্লাস চার্জ, বিআর মাইনাস। এখন কোশ্চেন হচ্ছে যে এই রিয়াকশানের রেট কীভাবে ভ্যারি করবে প্যারাপোজিশনের এই যে জেড সাবস্টিটিউয়েন্টটা যদি এইরকমভাবে ভ্যারি করে, যদি ডিফারেন্ট অ্যালকিল গ্রুপ হয়, তাহলে রিয়াকশানের রেটটা কিভাবে ভ্যারি করবে। জেডটা কি না, মিথাইল হতে পারে, ইথাইল হতে পারে, আইসোপ্রোপাইল হতে পারে, বা কি হতে পারে না, টার্সিয়ারি বিউটাইল হতে পারে। এখন আপাত দৃষ্টিতে সবারই কি মনে হতে পারে যে এইটা ইন্ডাকটিভ এফেক্টের একটা এফেক্ট, হেনা তেনা যে কিছু থাকতে পারে। এখন এই রিয়াকশানটাকে বোঝার জন্য আমাদের একটা প্রথমে হাইপোথিসিস বুঝতে হবে। কি হাইপোথিসিস? আচ্ছা, প্রথমেই বলে নেই যে এই প্রবলেমটা কিন্তু একদম একটা ইন্ডিভিজুয়াল প্রবলেম, এই প্রবলেমটার জন্যই এইটাকে পড়া। এই প্রবলেমটা বুঝতে গেলে প্রথমে একটা হাইপোথিসিস বুঝতে হবে যে আমরা যদিও সাবস্টিটিউশন রিয়াকশানে কি বলেছি, নিউক্লিওফিলিক অ্যাটাক করে বিআরটা বেরিয়ে যায়। কে বিআরটা? বিআরটা হচ্ছে কি আমাদের লিভিং গ্রুপ। এখন কোশ্চেন হচ্ছে, যদি এরকম একটা গ্রাফ, এরকম যদি একটা সামারি ড্র করি যে এই নিউক্লিওফাইল অ্যাটাক করলো, এই সিবিআর বন্ডটা ভেঙে যে বেরিয়ে গেল। এখন এক্ষেত্রে এই বন্ডটা ভাঙা এবং এই কার্বনের সঙ্গে নিউক্লিওফাইলের বন্ডটা তৈরি হওয়া, এই দুটোর রেট কি সেম? কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট। কি না, যে রেটে কার্বনের উপরে নিউক্লিওফাইলটা অ্যাটাক করছে, তার মানে কার্বনের সাথে নিউক্লিওফাইলের যে রেটে বন্ডটা তৈরি হচ্ছে আর যে রেটে কার্বনের সাথে ব্রোমিনের বন্ডটা ব্রেক করছে, এই দুটো রেট কি সমান? অ্যান্সার হচ্ছে না, এই দুটো রেট কখনোই সমান নয়। তাহলে কি এখানে না, এখানে অ্যাকচুয়ালি ব্রোমিনটা গুড লিভিং গ্রুপ, ব্রোমিনটা গুড লিভিং গ্রুপ এবং পিরিডিনটা অ্যাকচুয়ালি ব্যাড নিউক্লিওফাইল। ব্রোমিন গুড লিভিং গ্রুপ, পিরিডিন ব্যাড নিউক্লিওফাইল। তাহলে এই ক্ষেত্রে যে মেন এই প্রবলেমের কি যে সামারি সেন্টেন্সটা কি, সেটা যদি সিবিআর বন্ডটা গুড লিভিং গ্রুপ হয় দেন কার্বনের সাথে পিরিডিনের বন্ড, তাহলে বলতে পারি এই বন্ড ব্রেকিংটা ফাস্টার হবে দেন কার্বনের সাথে নিউক্লিওফাইলের বন্ড মেকিং। সিবিআর বন্ড ব্রেকিং উইল বি ফাস্টার দেন সি পিরিডিন বন্ড মেকিং। তাহলে কি বলছি, সিবিআর বন্ড ব্রেকিং, সিবিআর বন্ড মেকিং precedes over সি পিরিডিন বন্ড মেকিং। এই বন্ড ব্রেকিংটা প্রিসিড করে, প্রায়োরিটি পায় কার তুলনায়? সি পিরিডিন বন্ড মেকিং। এখন চিন্তা কর, যদি আমাদের এই কেসটা ঘটে, তাহলে কার্বন থেকে যদি ব্রোমিনটা বেরিয়ে যায়, তাহলে কি হবে না, কার্বনের মাথায় ডেল প্লাস চার্জ তৈরি হবে, ব্রোমিনের মাথায় ডেল মাইনাস চার্জ তৈরি হবে। যখন এটা পুরোপুরি ভেঙে বেরিয়ে যাবে, তখন কার্বনের মাথায় কি আসবে? একটা পজিটিভ চার্জ। এই পজিটিভ চার্জের উপরে পিরিডিন যখন অ্যাটাক করবে, তখন কি হবে? এই কার্বনের প্লাস চার্জটা চলে যাবে, সে নাইট্রোজেনের উপরে প্লাস চার্জ আসবে, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। কিন্তু পিরিডিনের লোন পেয়ারটা যেই কার্বনের সাথে বন্ডিংটা তৈরি করবে, তখন এই কার্বনের প্লাস চার্জটা কি হবে? চলে যাবে। এখন কোশ্চেন হচ্ছে, ট্রানজিশন স্টেটের কথাটা আমি যদি চিন্তা করি যে সি ডট ডট বিআর বন্ডটা ব্রেক করছে
আর এই পিরিডিনের সাথে বন্ডটা তৈরি হচ্ছে। তাহলে এইটা ব্রেক হচ্ছে আর এইটা মেক হচ্ছে। আমরা কি বলেছি যে এই ব্রেকটা হচ্ছে গিয়ে ফাস্টার। তাহলে এইটা যে যদি যদি দুটো ইকুয়াল রেটে তৈরি হতো, মানে এটা যে রেটে ভাঙছে এটা সে রেটে তৈরি হচ্ছে, তাহলে চিন্তা কর কার্বনের মাথাতে কোনো প্লাস চার্জ থাকতো না। ট্রানজিশন স্টেটে কার্বনের মাথায় কোনো প্লাস চার্জ থাকতো না। কিন্তু যখনই আমরা বলছি যে এইটা ভাঙাটা ফাস্টার, এটা ফাস্টার দেন এটা তৈরি হওয়ার, তখনই আমরা কি বলবো যে তাহলে ট্রানজিশন স্টেটে কার্বনের মাথাতে একটা নেট অল্প পরিমাণ হলেও ডেল্টা প্লাস চার্জ থাকবে। তাহলে এইটা হচ্ছে গিয়ে ট্রানজিশন স্টেট। তাহলে এই ট্রানজিশন স্টেটটাকে নিয়ে আমরা দুটো এক্সট্রিম কেসে, মানে একবার জেডটাকে মিথাইল ধরি, একবার জেডটাকে টার্সিয়ারি বিউটাইল ধরি, দুটো ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি ট্রানজিশন স্টেটটাকে ড্র করে একটু দেখাই। দেখ, এই যদি আমাদের ট্রানজিশন স্টেটের স্ট্রাকচারটা হয় কি না, CH2 থেকে এই বিআর বন্ডটা বেশি করে ভেঙে বেরিয়ে যাচ্ছে আর এই সি এর সাথে পিরিডিনের বন্ডটা কম রেটে তৈরি হচ্ছে। তাহলে কি দাঁড়ালো, এখানে ডেল প্লাস চার্জ তৈরি হলো। ঠিক মিথাইল থাকলেও ঠিক তাই একই জিনিস। এবারে কোশ্চেন হচ্ছে এইটাও ট্রানজিশন স্টেট, এটাও ট্রানজিশন স্টেট, কোন ট্রানজিশন স্টেটটা বেশি স্টেবল? না, কোশ্চেন হচ্ছে যে ট্রানজিশন স্টেটে এই ডেল প্লাস চার্জটা বেশি স্টেবল হবে সেই টিএসটাই বেশি স্টেবল। এখন এই ডেল প্লাস চার্জটাকে কে স্টেবল করবে? হয় এই গ্রুপটা, এই টি বিউটাইলটা, বা এই টি বিউটাইলটা। এখন একটু চিন্তা করে দেখ, সেম ওয়ানে আমরা কি পড়েছি না, এই রকমই বেঞ্জাইলিক পজিশনের উপরে যদি ডেল প্লাস চার্জ থাকে তাহলে বেঞ্জাইলিকের যদি রেজোনেন্স হয় এরকমই যদি রেজোনেন্স হয় তাহলে ডেল্টা প্লাস চার্জটা ঘুরে ঘুরে কোথায় আসতে পারে? এইটার উপরে আসতে পারে। তাহলে এরকমও যদি রেজোনেন্স হয় ডেল প্লাস চার্জটা এইখানে আসতে পারে। তাহলে এইখানে যদি ডেল প্লাস চার্জ আসে তাহলে এই যে নটা হাইড্রোজেন থাকলেও এর কোনো হাইপার কনজুগেশন এফেক্ট কি এর উপরে পড়বে? যে না, আমরা এটা অলরেডি পড়েছি। কারণ হাইপার কনজুগেশন কে দেখায়? যে কার্বনের উপরে প্লাস চার্জ তার ঠিক পাশের কার্বনের যদি হাইড্রোজেন থাকে সেই হাইপার কনজুগেশন দেখায়। তাহলে এখানে নো হাইপার conjugating hydrogen to stabilize the delta plus charge। কিন্তু এখানে দেখ, ইন্টারেস্টিংলি এই পজিটিভ চার্জের পাশে এই মিথাইলটা আছে, তাহলে মিথাইলের 3টে হাইড্রোজেন কিন্তু এখানে হাইপার কনজুগেশনে অংশগ্রহণ করতে পারবে। তাহলে 3 হাইপার কনজুগেটিং হাইড্রোজেন প্রেজেন্ট। তাহলে কি হবে, এই ট্রানজিশন স্টেটটা এই 3টে হাইপার কনজুগেশনের জন্য বেশি স্টেবিলিটি পাবে, যেটাকে আমরা সেম ওয়ানে কি পড়ে এসছি না, বেকার নাথন এফেক্ট, এই কথাটা উল্লেখ করতে হবে। তাহলে এই বেকার নাথন এফেক্টের জন্য এই ট্রানজিশন স্টেটটা বেশি স্টেবিলিটি পাচ্ছে। এখানে 3টে মিথাইল থাকলেও এরা কিন্তু হাইপার কনজুগেশনে অংশগ্রহণ করতে পারছে না, ফলে এই ট্রানজিশন স্টেটটা বেশি স্টেবল দেন দিস। তাহলে আলটিমেটলি রিয়াকশান রেট কার ফাস্টার হবে? জেড যখন মিথাইল, হোয়েন জেড ইজ মিথাইল দেন দ্য রিয়াকশান উইল বি ফাস্টার। তাহলে আলটিমেটলি মানে রিয়াকশান রেট কীভাবে যে মানে বাড়বে না, জেড ইজিক্যাল টু টি বিউটাইলে সব থেকে হবে কম, তারপরে জেড ইজিক্যাল টু আইসোপ্রোপাইল, দেন জেড ইজিক্যাল টু ইথাইল, আর সব থেকে বেশি কোথায় হবে? যখন জেড ইজিক্যাল টু মিথাইল গ্রুপ। পরের প্রবলেমটা দেখ, পরের প্রবলেমটা এইরকমই সিমিলার টাইপ অফ প্রবলেম। প্যারা সাবস্টিটিউটেড বেঞ্জাইল ক্লোরাইড, আগেরটা ছিল বেঞ্জাইল ব্রোমাইড, এটা হচ্ছে বেঞ্জাইল ক্লোরাইড। নিউক্লিওফাইলটাকে না আই মাইনাস, আয়োডাইড মাইনাসটা হচ্ছে নিউক্লিওফাইল। তাহলে কি হবে না, আই মাইনাস অ্যাটাক করবে, সিএলটা বেরিয়ে যাবে, সো ইউ উইল গেট দিস প্রোডাক্ট, এই
পেরাতে ZCH2I। এখন এখানে জেডটা দুটো এক্সট্রিম দিয়ে দিয়েছে, একটা হচ্ছে জেড মিথাইল আর জেডটা হচ্ছে নাইট্রো। এই দুটো ক্ষেত্রে কোনখানে রিয়াকশান রেটটা বেশি হবে? এবারে আগের এক্সাম্পলের সাথে ম্যাচ করিয়ে এখানে একই রকমই যদি একটা লজিক খাড়া করা যায়, তাহলে এখানে সি এর সাথে সিএল বন্ডটা ব্রেক করছে আর সি এর সাথে আই এর বন্ডটা তৈরি হচ্ছে, সিএল বন্ডটা ব্রেক করছে, সিআই বন্ডটা তৈরি হচ্ছে। এখানে ক্লোরিনটা হচ্ছে ব্যাড লিভিং গ্রুপ, ক্লোরিনটা ব্যাড লিভিং গ্রুপ, আই মাইনাসটা গুড নিউক্লিওফাইল, ক্লোরিনটা ব্যাড লিভিং গ্রুপ, আইটা গুড নিউক্লিওফাইল। তাহলে এ যদি ব্যাড লিভিং গ্রুপ হয় তাহলে এই বন্ডটা ব্রেকিং, এ বন্ডটা কি হবে? ব্রেকিংটা হবে স্লো। আর এ যদি গুড নিউক্লিওফাইল হয় তাহলে এই বন্ডের মেকিংটা কি হবে? ফাস্টার। এটা হবে ব্রেকিংটা হবে স্লো, মেকিংটা হবে ফাস্টার। তাহলে নেগেটিভ চার্জ দিয়ে অ্যাটাক করছে, সিএলটা বেরোবে। যদি দুটো রেট সমান হতো কার্বনের উপরে কোনো পজিটিভ চার্জ মানে কোনো চার্জ তৈরি হতো না, কিন্তু এই নেগেটিভ চার্জ দিয়ে অ্যাটাকটা যখন বেশি হচ্ছে, মানে এই বন্ডের ফরমেশনটা যখন বেশি হচ্ছে, তখন আমরা বলতে পারি যে ট্রানজিশন স্টেটের উপরে একটা ডেল মাইনাস চার্জ ক্রিয়েট হবে। দ্যাটস দ্য কি পয়েন্ট, ট্রানজিশন স্টেটের উপরে ডেল মাইনাস চার্জ তৈরি হবে। তাহলে আগের এক্সাম্পলে বন্ড ব্রেকিংটা ফাস্টার ছিল দেন বন্ড মেকিং, ফলে কার্বনের উপরে একটা ডেল প্লাস চার্জ তৈরি হচ্ছিল। এখানে বন্ড মেকিংটা ফাস্টার দেন বন্ড ব্রেকিং। আমরা কেমিস্ট্রির ভাষায় বলবো বন্ড মেকিং প্রিসিডস ওভার বন্ড ব্রেকিং, ফলে এই ট্রানজিশন স্টেটের উপরে কি হবে? একটা ডেল মাইনাস চার্জ তৈরি হবে। তাহলে এবারে দুটো কেসে আমরা ট্রানজিশন স্টেটটা ড্র করে দেখি। এইবারে দেখ কেসটা, তাহলে জেড যদি মিথাইল ট্রানজিশন স্টেট এটা, জেড যদি হয় নাইট্রো ট্রানজিশন স্টেট এটা, তাহলে বেঞ্জালিক পজিশনে কি আছে? ডেল মাইনাস চার্জ আছে। আমরা কি জানি? আমরা জানি যে নাইট্রোটা যেহেতু স্ট্রং মাইনাস আর এফেক্ট আছে, নাইট্রোর কি আছে? স্ট্রং মাইনাস আর এফেক্ট। তাহলে ট্রানজিশন স্টেটে এই ডেল মাইনাস চার্জকে খুব সহজেই কি করতে পারবে? নাইট্রো গ্রুপ ক্যান স্টেবিলাইজ, নাইট্রো গ্রুপ ক্যান স্টেবিলাইজ দ্য ট্রানজিশন স্টেট বাই ইটস মাইনাস আর এফেক্ট। কিন্তু মিথাইল সেটা পারবে না। তাহলে কোন ট্রানজিশন স্টেটটা বেশি স্টেবল হবে? না, এই যেখানে জেডটা কি আছে? নাইট্রো, ফলে এইটা রেটই ফাস্টার হবে। তাহলে রিয়াকশান রেট প্যারা নাইট্রোর ফাস্টার হবে দেন প্যারা মিথাইল। নিশ্চয়ই এটা খুব ক্লিয়ার হয়ে গেল। নেক্সট এই প্রবলেমটা দেখ কি এটা না, এইরকমই চারটে সাবস্ট্রেট নেওয়া হয়েছে, চারটে সাবস্ট্রেটের রিলেটিভ এসেন টু রিয়াকশানের রেট স্টাডি করা হয়েছে। চারটে সাবস্ট্রেটকে খুব ক্লোজলি অবজার্ভ কর। এইটা কি না ইথাইল ব্রোমাইড, এইটা কি প্রোপাইল ব্রোমাইড, এইটা হচ্ছে 2-মিথাইল প্রোপাইল ব্রোমাইড, এইটা কি 2,2-ডাইমিথাইল প্রোপাইল ব্রোমাইড। কি রিয়াকশান স্টাডি হয়েছে? না এসেন টু রিয়াকশান। তাহলে এসেন টু রিয়াকশানে নিউক্লিওফাইল কোথায় অ্যাটাক করতে পারে? না এখানে এইখানটাতে এই CH2-তে, এখানটাতে অ্যাটাক করবে, এই সাবস্ট্রেটে এখানে অ্যাটাক করবে, এই সাবস্ট্রেটে এখানে অ্যাটাক করবে। মানে ওই তীর চিহ্নগুলো দিয়ে পসিবল নিউক্লিওফিলিক অ্যাটাকের পজিশনটাকে লোকেট করা হয়েছে। এখন আমরা গোড়ার দিকে চিন্তা কর, যখন একদম প্রাইমারিলি সাবস্টিটিউশন রিয়াকশানের মানে কম্পাউন্ডের স্ট্রাকচার ডিপেন্ডেন্সি ডিসকাশন করেছিলাম, সেখানে হয়েছিল পড়া যে SN1 রিয়াকশানের রেট প্রাইমারির থেকে সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইডের ভালো হয়, ওর থেকে টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইডের ভালো হয়, কারণ কার্বোক্যাটানগুলো স্টেবিলিটি পায় ট্রানজিশন স্টেটে। SN2 ক্ষেত্রে ঠিক উল্টোটা হয়েছিল বলা, টার্সিয়ারি রিয়াকশান রেটটা সব থেকে কম হয়, সেকেন্ডারি তার থেকে বেশি হয়, প্রাইমারির বেশি হয়।
কেন না ট্রানজিশন স্টেটে স্টেরিক ক্রাউডিং তৈরি হয়, ফলে প্রাইমারি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে স্টেরিক ক্রাউডিংটা সব থেকে কম, তার ফলে SN2 রিয়াকশানের রেট প্রাইমারি অ্যালকিল হ্যালাইডে সব থেকে বেশি হয়। এখন এই সাবস্ট্রেটগুলোকে যদি একটু ক্লোজলি দেখিস, ইন্টারেস্টিংলি এরা প্রত্যেকেই কিন্তু প্রাইমারি অ্যালকিল হ্যালাইড। এইটা অনেকেই ভুল করে ফেলে, কারণ দেখ যেখানে বিয়ারটা অ্যাটাচড সেইটা কিন্তু প্রত্যেকেই CH2, প্রত্যেকটা কার্বনই কিন্তু CH2 যেখানে ব্রোমিন অ্যাটাচড, ফলে প্রত্যেকটাই কিন্তু প্রাইমারি অ্যালকিল হ্যালাইড। তাহলে যদি প্রাইমারি অ্যালকিল মানে হ্যালাইড হয়, তাহলে ওই হিসাব মতো প্রত্যেকেরই কি SN2 রিয়াকশান প্রায় একই রকমই হওয়া উচিত, কিন্তু একটু রিয়াকশান মানে রেটের দিকে তাকা। প্রথম সাবস্ট্রেটে রিয়াকশান রেটটা যদি কে রিলেটিভ যদি 1 ধরি, তারপরেরটাতে 10 টাইমস কমেছে, তারপরেরটাতে আরও 10 টাইমস কমেছে, কিন্তু লাস্টেরটাতে হঠাৎ করে 10⁴ ফোল্ড মানে কমে গেল, বা একদম প্রথমটার সঙ্গে কত ডিফারেন্স না 10⁻⁻6 এত গুণ রিয়াকশান রেটটা কমে গেল। তাহলে এইটাকে আমাদের এক্সপ্লেন করতে হবে। এইটাকে যদি আমরা এক্সপ্লেন করি, তাহলে আমাদের আগে ট্রানজিশন স্টেটটাকে ড্র করতে হবে, যে SN2 রিয়াকশানের ট্রানজিশন স্টেটটা কেমন হয়। তাহলে এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কম্পাউন্ডের ক্ষেত্রে আমাদের ট্রানজিশন স্টেটটাকে ড্র করে বুঝতে হবে। বেশ, আমরা তাহলে ট্রানজিশন স্টেটটাকে ড্র করি। প্রথমে এই 3টে কম্পাউন্ডের ট্রানজিশন স্টেটটা খেয়াল কর, লাস্টেরটাকে পরে দেখাচ্ছি। প্রথমটা কি ছিল আমার ইথাইল ব্রোমাইড। যদি এইভাবে আমরা ড্র করি ইথাইল ব্রোমাইড, তাহলে নিউক্লিওফাইলটা এই অ্যাটাক করলো, বিয়ারটা এই বেরিয়ে গেল, তাহলে তার ট্রানজিশন স্টেটটাকে এইভাবে ড্র করলাম, এই CH2 এই ডট ডট বিয়ারটা বেরিয়ে যাচ্ছে, এই ডট ডট এই নিউক্লিওফাইলটা ঢুকছে। এখন এর উপরে কি আছে, এই মিথাইল। তাহলে এই কার্বন কার্বন বন্ডটা কি করতে পারে, সিঙ্গেল বন্ড রুম টেম্পারেচারে বা সিঙ্গেল বন্ড ফ্রিলি রোটেট করতে পারে। এখন চিন্তা কর, নিউক্লিওফাইল যখন অ্যাপ্রোচ করছে এই অ্যাজ এ হোল এনভায়রনমেন্টটা এ কি করতে পারে, একটা স্টেরিক ক্রাউডিং তৈরি করতে পারে। তাহলে এর যদি এই বন্ডটা সবসময় ঘুরতে থাকে, তাহলে এই জায়গাতে মানে যে সাইড থেকে নিউক্লিওফাইলটা অ্যাপ্রোচ করছে, সেই নিউক্লিওফাইলের অ্যাপ্রোচের সাইডে এই বন্ডটা যদি ঘুরে, তাহলে সবসময় কে আসবে, হয় এই হাইড্রোজেনটা, বা আবার ঘুরলে এই এইচটা, বা কে আসবে, এই এইচটা। তার মানে নিউক্লিওফাইল অ্যাপ্রোচের সাইডে সবসময়ই কিন্তু কে আসবে, হাইড্রোজেন আসবে। বেশ গেল। সেকেন্ড এক্সাম্পলে আয়। সেকেন্ড এক্সাম্পলটা কি না CH3 এরকমই CH2 বিআর CH3 এই নিউক্লিওফাইল মাইনাস অ্যাটাক করলো, বিআরটা বেরিয়ে গেল। সেকেন্ড সাবস্ট্রেটটাকে প্রথম সাবস্ট্রেটের সঙ্গে যদি এইরকমভাবে একটু ম্যাচিং করাস, যেন অ্যাজিপ এই মিথাইলের একটা হাইড্রোজেনকে সরিয়ে একটা মিথাইল ঢুকে গেল, এর এইচকে সরিয়ে একটা মিথাইল ঢুকে গেল, মানে তাহলেই কি হলো, CH3 CH2 বিআর। তাহলে এই ট্রানজিশন স্টেট। তাহলে এখানেও নিউক্লিওফাইল অ্যাপ্রোচ করছে, বিআর মাইনাসটা বেরিয়ে যাচ্ছে, তাহলে এর অ্যাপ্রোচের সঙ্গে এই জিনিসটা কি আছে না স্টেরিক ক্রাউডিং দেবে। স্টেরিক ক্রাউডিং যখন দেবে, এই কার্বন কার্বন বন্ডটা কি করতে পারে, ফ্রিলি না তো রোটেট করতে পারে। এখন যদি এ ফ্রিলি রোটেট করতে পারে, তাহলে নিউক্লিওফাইল অ্যাপ্রোচের সাইডে একবার কে আসতে পারে, হাইড্রোজেন, আবার ঘুরে গেলে কে আসতে পারে, মিথাইল, তারপরে আবার ঘুরতে পারলে কে আসতে পারে, গিয়ে তোর হাইড্রোজেন। তাহলে দেখ, হাইড্রোজেন যখন থাকছে, তখন নিউক্লিওফাইলের সাথে এ স্টেরিক ক্রাউডিং কিছুই দেবে না, মিনিমাম স্টেরিক হিন্ডারেন্স। কিন্তু যদি এটা ঘুরে যেই মিথাইলটা এখানে এলো, তখন নিউক্লিওফাইলকে কিন্তু মিথাইল একটা ভালো মতো স্টেরিক হিন্ডারেন্স দেবে।
তাহলে এবারে তুই একটা প্রবাবিলিটির কথা ভাব যে এই কার্বন বন্ডটা সবসময় রোটেট করছে, ইট ইজ রোটেটিং এভরি টাইম। তাহলে যদি এভরি টাইম রোটেট করে তাহলে কি পাবি না একবার হাইড্রোজেন, একবার মিথাইল, আবার একবার এইচ। তাহলে এইভাবে তাহলে প্রত্যেক তিনটের মধ্যে একবার মিথাইলের সময় কি হবে না নিউক্লিওফাইলের অ্যাপ্রোচটা বাধা পাবে, কিন্তু যখন দুবার তোর হাইড্রোজেন তো মানে তখন তো নিউক্লিওফাইলের অ্যাপ্রোচ বাধা পাচ্ছে না, তখন রিয়াকশানটা ভালো হচ্ছে। তার ফলে কি আগের সাবস্টেটের তুলনায় এই সাবস্টেটের রিয়াকশান রেট একটু কমে গেল। সেই কমাটা কত না এক্সপেরিমেন্টালি দেখা গেল না 10 টাইমস কমে গেল। কারণটা কি না এখানে প্রত্যেকবারে কে আসছিল না গিয়ে তোর হাইড্রোজেন, কিন্তু এখানে অ্যাটলিস্ট একবার কে আসছে মিথাইল, মানে যখনই মিথাইল তখনই রিয়াকশান যে রেট সেটা কি পেল না বাধা পেয়ে গেল। থার্ড কম্পাউন্ডের ক্ষেত্রে চিন্তা কর যে সেম ধরনের ট্রানজিশন স্টেট। থার্ড কম্পাউন্ডটাকে বলতে পারি যেন এইখানে আরও একটা হাইড্রোজেনকে সরিয়ে কে চলে এলো আর একটা মিথাইল চলে এলো। তাহলে এখন নিউক্লিওফাইল যখন অ্যাপ্রোচ করতে যাচ্ছে এই কার্বন বন্ডটা যদি রোটেট করে তাহলে কে আসবে না দুবার মিথাইল আসবে, একবার কে আসবে গিয়ে তোর হাইড্রোজেন। তাহলে দুবার মিথাইল যেই এখানটাতে এলো তখন কি পাবে স্টেরিক ক্রাউডিং পাবে, কিন্তু যখন তোর হাইড্রোজেন আসছে তখন স্টেরিক ক্রাউডিংটা নেই, ফলে রিয়াকশান রেটটা কি হবে আরও কমে যাবে, ফলে প্রথম কম্পাউন্ডের তুলনায় 100 গুণ কমে গেল। এবারে থার্ড কম্পাউন্ডটার সঙ্গে ফোর্থ কম্পাউন্ডের সাথে এর পার্থক্যটা বুঝতে হবে খুব ভালো করে। এইবারে দেখ এইটা ছিল থার্ড কম্পাউন্ডটা যেখানে 10⁻² ফোল্ড রিয়াকশান রেট হচ্ছিল, এখানে কত 10⁻⁶। এই দুটোর ক্ষেত্রে তাহলে প্রথমে যখন মিথাইল ছিল তারপরে ইথাইল তারপর আইসোপ্রোপাইল এলো, লিনিয়ারলি রিয়াকশান রেটটা ডিক্রিজ করছিল, মানে 1 থেকে 10⁻⁻1 10⁻²। কেন না মিথাইল থেকে একটা হাইড্রোজেনকে রিপ্লেস করিয়ে একটা মিথাইল এলো, তারপরে এখানে কে এলো দুটো মিথাইল এলো, এখানে কি এলো না 3টে হাইড্রোজেনই রিপ্লেস হয়ে 3টে মিথাইল এলো। তাহলে আমরা আশা করতে কি পারছিলাম যে এরও তো রিয়াকশান রেট লিনিয়ারলি কমা উচিত ছিল। লিনিয়ারলি মানে এর যদি হয় 10⁻² তাহলে এর কত হওয়া উচিত না 10⁻³ কিন্তু এর দেখ সিগনিফিক্যান্টলি হঠাৎ করে অনেক কমে গেল, ড্রাস্টিক্যালি চেঞ্জ। এইটাকে এক্সপ্লেন করতে হবে। এক্সপ্লেনটা কি না দেখ তাহলে আমরা কি বুঝেছি না এই কার্বন বন্ড ফ্রিলি রোটেট করছে, এই কার্বন বন্ডটা ফ্রিলি রোটেট করছে। এবারে নিউক্লিওফাইল অ্যাপ্রোচ করার চেষ্টা করছে, তাহলে কার্বন বন্ড যদি রোটেট করে এই নিউক্লিওফাইল যে সাইড থেকে অ্যাটাক করছে সে সাইডে কে আসছে একবার হাইড্রোজেন, একবার মিথাইল, আবার একবার মিথাইল। তাহলে মিথাইল যখন আসছে তখন স্টেরিক ক্রাউডিং আসছে, মিথাইলের সঙ্গে স্টেরিক ক্রাউডিং আসছে, কিন্তু হাইড্রোজেনের সঙ্গে স্টেরিক ক্রাউডিং আসছে না। তাহলে এটাকে গল্পের মতো করে এরকমভাবে আমরা বলতে পারি যেন নিউক্লিওফাইল এখানে অপেক্ষা করে আছে, সে কি দেখছে যখন এখানে মিথাইল তখন স্টেরিক ক্রাউডিং হবে, আমার অ্যাটাক করার কোনো প্রয়োজন নেই, সে বসে আছে। আবার সিসি বন্ডটা ঘুরলো, আবার একবার মিথাইল এলো, তাহলে কি দেখলো যে না আবার মিথাইল এলো, তাহলে আমার রিয়াকশান করার কোনো প্রয়োজন নেই, কারণ রিয়াকশান করতে গেলে কি হবে না স্টেরিক ক্রাউডিং আসবে। কিন্তু দেয়ার ইজ এ পসিবিলিটি আবার কার্বন বন্ডটা ঘুরবে, অ্যাটলিস্ট ঘুরতে গেলেই কে আসবে হাইড্রোজেন আসবে, তখন যেন এরকম একটা ম্যাটার নিউক্লিওফাইলটা যেন ওত পেতে বসেছিল, মানে সে সুযোগের অপেক্ষাতে ছিল যে ও বেটা সিসি বন্ডটা তো ঘুরবে, একবার মিথাইল এলো আবার মিথাইল আসবে, কিন্তু তারপরের বার হাইড্রোজেনকে তো আসতেই হবে এখানে। যেই এইচটা এলো সঙ্গে সঙ্গে কি হলো স্টেরিক ক্রাউডিংটা কমে গেল,
নিউক্লিওফাইল ঝট করে ঢুকে SN2 রিয়াকশান করে গেল, ফলে রিয়াকশানটা অ্যাটলিস্ট হচ্ছে, মানে রেট কমতে পারে, কারণ দুবার মিথাইল মানে ঘোরার সময় রিয়াকশান হচ্ছে না বা খুবই কম, ফলে রিয়াকশানটা অ্যাটলিস্ট হতে পারছে, ফলে রিয়াকশান রেটটা কমলো। কিন্তু এইখানে দেখ নিউক্লিওফাইল বসে আছে, সিসি বন্ডটা যতই ঘুরছে সব সময়ই এখানে কাকে পাচ্ছে না, অলওয়েজ এভরি টাইম দেয়ার ইজ মিথাইল, ফলে নিউক্লিওফাইলের অ্যাটাক করার কোনো সুযোগই হচ্ছে না। মানে এই দুটোর ক্ষেত্রে এই যে ড্রাস্টিক্যালি রিয়াকশান মানে রেটটা ড্রপ করলো, এইটাকে এক্সপ্লেন করার এটাই হচ্ছে সবথেকে বেস্ট মেথড, যে এই সিসি বন্ডটা রোটেট করার সময় প্রবাবিলিটি অ্যাটলিস্ট পার 3 বারের মধ্যে 3-এর মধ্যে একবার অ্যাটলিস্ট হাইড্রোজেনকে ফেস করতে পারছে কে না নিউক্লিওফাইল। যখনই নিউক্লিওফাইলটা হাইড্রোজেনকে ফেস করতে পারছে সেই সময় স্টেরিক হিন্ডারেন্সটা কমে গেল, ফলে নিউক্লিওফাইল অ্যাটাক করে রিয়াকশানটা অ্যাটলিস্ট হতে পারছে, হোয়াট এভার স্লো দ্য রিয়াকশান রেট মে বি। কিন্তু এই ক্ষেত্রে সিসি বন্ডটা ঘুরছে সবসময়, এভরি টাইম নিউক্লিওফাইল উইল ফেস এই মিথাইল গ্রুপ, এ সবসময় মিথাইলকেই ফেস করবে, ফলে হিউজ স্টেরিক ইন্টারাকশান, কোনো সময়েই এইখানে স্টেরিক মানে ক্রাউডিংটা কমে যাওয়ার কোনো পসিবিলিটি নেই, ফলে রিয়াকশান রেটটা সাডেনলি ড্রামাটিক্যালি ডিক্রিজ করে গেল, সিগনিফিক্যান্টলি ডিক্রিজ করে গেল, ফলে রিয়াকশান রেটটা অত্যন্ত ড্রপ করে গেল বা 10⁻⁻⁶ ফোল্ড কমে গেল। এইটাই হচ্ছে এই প্রবলেমটার এক্সপ্লানেশন।